অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আমি আসলে মূল প্রশ্নে যাওয়ার আগে একটা ছোট প্রশ্ন একটু করে নিতে চাচ্ছি। আপনি জানেন যে পুলিশের সাবেক মহাপরিদর্শক জনাব বেনজির আহমেদের সম্পদ নিয়ে দুদক অনুসন্ধান করবে বলে জানিয়েছিলেন আমাদেরকে দুদকের সচিব খোরশেদ ইয়াসমিন। তো সেটার সম্পর্কে আর কোনো আপডেট আমাদের কাছে আছে কিনা, সেইটি অনুসন্ধান কোন পর্যায়ে আছে, সে ব্যাপারে আপনি আমাদের কোনো কিছু জানাতে পারেন কিনা জনাব খুরশিদ আলম খান? জি, আপনাকে ধন্যবাদ মিস্টার খালিদ মহিউদ্দিন, এবং ধন্যবাদ মিস্টার মাহবুবউদ্দিন খোকন, আমাদের জ্যেষ্ঠ আইনজীবী এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি। জি, আপনার প্রথম প্রশ্নের জবাব হলো, দেখুন, দুর্নীতি দমন কমিশন নিজেই একটা অনুসন্ধান টিম গঠন করেছেন। বেনজির আহমেদের বিরুদ্ধে পত্রপত্রিকায় যে খবরাখবর আসছে তার সত্যতা কি, সেখানে দুর্নীতি বিষয়ক যেসব কথাবার্তা আসছে, এই বিষয়ে কমিশন একটা নিজস্ব অনুসন্ধান কমিটি গঠন করেছে। এরই মধ্যে দুজন অ্যাডভোকেট কমিশনকে, সুপ্রিম কোর্টের দুজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের ওনারা দুর্নীতি দমন কমিশনকে একটি চিঠি পাঠিয়েছেন, এবং এর মধ্যে একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে একটা রিট পিটিশন দায়ের করেছেন। সেই রিট পিটিশনের দায়ের হওয়ার আগেই কিন্তু কমিশন একটা অনুসন্ধান টিম গঠন করেছে। রিট পিটিশনের মাননীয় বিচারপতি মহোদয় বললেন 2 মাসের মধ্যে আপনারা আপনাদের অগ্রগতি প্রতিবেদন আপনারা আমাদের দাখিল করবেন। এটা হলো সর্বশেষ সুপ্রিম কোর্টের অর্ডার। আর আপনি যেটা জানতে চাচ্ছেন অনুসন্ধান কতটুকু, দেখুন, একটা অনুসন্ধান করা, ফিনান্সিয়াল ক্রাইম হোক, অ্যাসেটের মামলা হোক, ডিসপ্রপোর্শনেট টু লোন সোর্স অফ ইনকাম হোক, এগুলা একটা সিদ্ধান্ত আসার জন্য অনেকগুলা ডকুমেন্ট কালেক্ট করতে হয়। দেখুন, এখানে ব্যাংক স্টেটমেন্ট ইনভলভমেন্ট আছে, ওনার অনেক জমি জমার ব্যাপার আছে, অনেক অ্যাপার্টমেন্টের ব্যাপার আছে, এগুলি সব ইনফরমেশন জোগাড় করছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে বিএফআইইউ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যারা আর্থিক গোয়েন্দা সংস্থা হিসেবে বাংলাদেশে কাজ করে থাকে, তাদের কাছ থেকে তথ্যপাত্র চাচ্ছে, বিভিন্ন রেজিস্ট্রেশন অফিস, এবং এগুলো পাওয়ার পরে কমিশন যদি মনে করে, কমিশন বলতে এখানে বোঝাচ্ছি অনুসন্ধানকারী দল, যারা অনুসন্ধান টিম গঠন করেছেন, এটা ওনাদের ডিসক্রিপশন, ওনাদের কাজের মধ্যে কমিশন কখনো ইন্টারফেয়ার করে না। ওনারা যদি মনে করেন বেনজির আহমেদ বা তার যারা আত্মীয় স্বজন, ওনার ওয়াইফ অথবা ওনার মেয়ে ছেলে যারা আছেন, ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারেন যদি অনুসন্ধানকারী দল মনে করেন, এবং সেই মনে করাটা আসবে তথ্য উপাত্ত পাওয়ার পরে। বর্তমানে স্ট্যাটাস তো হলো তথ্য উপাত্ত সংগ্রহ চলছে। আমার এই বিষয়ে আসলে আর প্রশ্ন করতে চাই, মানে আপনি শুধু যদি একটা বাক্য বলতেন যে জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এবারই সামনে প্রথম আসলো কিনা, বা আপনাদের কাছে কেউ এর আগে কখনো অভিযোগ দিয়েছিল কিনা, আপনার কিছু জানা আছে কিনা সম্পর্কে? এটা আমার জানা মতে পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটাই আমার জানা মতে প্রথম অভিযোগ। এই অভিযোগটাকে তো এখন অভিযোগ হিসেবে ট্রিট করতে হলে কমিশনকে সিদ্ধান্তে আসতে হবে পত্রপত্রিকার রিপোর্টটা কতটা সঠিক, এবং এটা যাচাই বাছাইয়ের বিষয় আছে, এবং প্রয়োজনে যারা রিপোর্ট করেছে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। আপনার তো নিশ্চয়ই নজরে আছে যে যেসব অভিযোগ আসলে পত্রপত্রিকায় করা হচ্ছে সেটা সঠিকতা তো অবশ্যই যাচাই করতে হবে, আপনারা এটা যাচাই করে দেখবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জনাব বেনজির আহমেদ যে ধরেন ভাওয়াল গাজীপুরের রিসোর্টের সাথে যে তিনি ইনভলভ আছেন বা অন্যান্য জায়গায় যে তিনি ইনভলভ আছেন, সেটা তো উনি আসলে গোপন করেন নাই, সেটা তো প্রকাশ্যেই দেখা গিয়েছিল। সেই ক্ষেত্রে আপনারা কি এই ব্যাপারটা নিজেরাই আসলে তদন্ত করতে পারতেন কিনা তিনি পদে থাকতে বা পদে না থাকতে সময়, কারণ সেইগুলি অনেক দিন ধরে এরকম চলছিল? জি, আপনাকে একটু আমি কথা বলি। দেখুন, বাংলাদেশ না, এই পুরা উপমহাদেশেরই পদে থাকা অবস্থায় দুর্নীতির তথ্য কখনো ফাঁস হয় না। নর্মালি সাধারণত খুব এক্সেপশনাল সার্কামস্টান্সেস হয়তো একটা দুটো হতে পারে। আমরা এসব দুর্নীতির যেই খবরাখবর এগুলো আমরা পাই আসলে পদ থেকে যাওয়ার পরে। তবে এইটা কতটুকু দুর্নীতি, আদৌ দুর্নীতির মধ্যে পড়ে কিনা, দুর্নীতির মধ্যে পড়লে দুর্নীতি দমন কমিশনের এখতিয়ার আছে কিনা, তার আওতাভুক্ত তফসিলভুক্ত অপরাধ, এগুলি সবগুলি খতিয়ে দেখা হবে। আপনাকে শুধু এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, অত্যন্ত ট্রান্সপারেন্ট ওয়েতে এটা করা হচ্ছে। না, সেটি ঠিক আছে, আমি দুর্নীতির কথাই বলছি না, কিন্তু বাংলাদেশের একজন সরকারি চাকরিজীবী যখন কোনো বিলাসবহুল রিসোর্টটা শুরু করেন, তখন আপনাদের কানে কোনো রিং
বাজে কিনা, যে না এটা আসলে মানে এইটা তো এরকম হওয়ার কথা না, আমরা এটা একটু পরীক্ষা করে দেখি। কেন এই কথাটা আসছে? আমি আজকে দুদকের নথিভুক্ত অভিযোগগুলি দেখছিলাম, এবং সেই অভিযোগগুলির ক্ষেত্রে আমরা দেখছি যে সরকারি আইনজীবী মানে চাকরিজীবীদের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ শোনা গেলেও সেসব অভিযোগের ক্ষমতাশালী শীর্ষ কর্মকর্তাদের বাদ দিয়ে মধ্যম ও নিম্নসারী কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধেই মানে এই অভিযোগ গঠন করা হয়। আমার হাতে এই যে নথিগুলি আছে, গত কয়েক বছরে আপনি যাদের অভিযোগ নথিভুক্ত করেছেন তাদের মধ্যে আসলে শতকরা মানে আসলে পার্সেন্টেজে এটা 90% বেশি একদমই নিম্ন সারির কর্মকর্তা কর্মচারী, মধ্যম সারির কর্মকর্তা কর্মচারী। এটি কোনো মানে আপনাদের কোনো বাধা আছে কিনা? মানে আপনার কাছে কি মনে হয় দুর্নীতি দমন কমিশন একটু ভয় পায় কিনা যারা একটু ঠিক? না না, দেখুন আপনাকে আমি একটা এক্সাম্পল দিই। আপনার নথিগুলা কোন সনের এবং ব্যক্তি পর্যায়ে সেটা এই মুহূর্তে আমি তো বলতে পারছি না, বা আপনিও আমি ওয়েবসাইট থেকে নিয়েছি, আমি দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইট থেকে নিয়েছি। না, আমি আপনার নথির স্বচ্ছতা নিয়ে বা নথির লিগ্যালিটি নিয়ে আমি প্রশ্ন করছি না। আমি বলছি দেখুন, কদিন আগে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডিআইজি মিজানুর রহমান এবং দুর্নীতি দমন কমিশনের একজন পরিচালক এনামুল বাসির, তাদের কিন্তু সাজা হয়েছে দুর্নীতির মামলায় বিচারিক আদালতে, এবং ডিআইজি মিজানের একটি আপিল হাইকোর্ট খারিজ করে দিয়েছে। হাইকোর্ট পর্যন্ত সাজা বহাল থেকেছে। আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে ডিআইজি পর্যায়ের কোন ব্যক্তির সাজা বাংলাদেশেই প্রথম। তাই বাংলাদেশে একজন সাবেক প্রধানমন্ত্রী সাজা হয়েছে 1 কোটি টাকা দুর্নীতির জন্য, ডিআইজি পর্যায়েরটা বুঝলাম না, মানে এটা কেন এত? না, সাবেক আপনি প্রধানমন্ত্রী বলছেন কেন? সাবেক রাষ্ট্রপতির তো সাবেক রাষ্ট্রপতির সাজা হয়েছে, রাইট? সাবেক রাষ্ট্রপতির সাজা হয়েছে, মানে প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর সাজার সাথে আপনি বা দুর্নীতি দমন কমিশন অনেক জড়িত ছিল বলে এটাই প্রথম মনে আসলো আর কি। না দেখুন, আপনি প্রধানমন্ত্রী আপনি প্রধানমন্ত্রী বলতে বোঝাচ্ছেন মনে হচ্ছে বেগম খালেদা জিয়া। জি বেগম খালেদা জিয়া, সম্ভবত এটাই বোঝাচ্ছে। না জি বেগম খালেদা জিয়া। এর আগেও কিন্তু কাজী জাফর আহমেদের সাজা হয়েছে, এবং কাজী জাফর আহমেদের সাজা আপিল চলাকালীন সময় উনি মারা যায়, ওনার আপিলটা অ্যাভয়েড হয়ে যায়। তখন আমরা আদালতের কাছে প্রার্থনা করি যে ওনার যেটা জরিমানা ছিল সেটা যেন আদায় করা হয়। এবং আবার যদি ভুল না হয়, ওনার পক্ষে আইনজীবী ছিলেন আমাদের জ্যেষ্ঠ আইনজীবী বারের প্রাক্তন সভাপতি মিস্টার হাবিবুল ইসলাম ভুইয়া, এবং আদালত সেটা টাকা রিয়ালাইজেশনের জন্য আমাদেরকে ডিসি কুমিল্লাকে একটা ডাইরেকশন দিয়েছেন। সর্বশেষ এটা হলো আপডেট। এটা কিন্তু বেগম খালেদা জিয়ার অনেক আগের ব্যাপার, একটি খুলনার স্পেশাল মামলা। কাজী জাফর আহমেদ তো সরকার প্রধান ছিলেন না, মানে স্ট্যাটাসের দিক দিয়ে দুইটা আসলে উনি প্রধানমন্ত্রী না উনি প্রধানমন্ত্রী ছিলেন। উনি প্রধানমন্ত্রী ছিলেন, দুই প্রধানমন্ত্রী এক না। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী আর সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী দুটো দুই জিনিস কিন্তু আসলে না। মানে এটা আপনি আমার চেয়ে আরো প্রধানমন্ত্রী না 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 না, অবশ্যই খালেদ সাহেব আপনি কোন অংশ কম জানেন না। না না, আপনাকে ধন্যবাদ। আমি আর হচ্ছে যে ফার্মার্স ব্যাংকের ক্ষেত্রে মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে দুদক কোনো ব্যবস্থা নিয়েছিল কিনা, আব্দুল্লাহ বাচ্চুকে কি সত্যি খুঁজে পাওয়া যাচ্ছে কিনা, জনাব খুরশিদ আলম খান আপনি যদি খুব কম সময় একটু মন্তব্য করেন, আমরা দেশের মাহমুদ্দিন খোকন কারেক্ট। হ্যাঁ অবশ্যই আমি খোকন, তবে আমি একটু কথা বলে রাখি, খোকন সাহেব যে প্রশ্নগুলি করে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব যদি দয়া করে আমাকে সুযোগ দেন। ফার্মার্স ব্যাংক যেটা বর্তমানে পদ্মা ব্যাংক, হ্যাঁ ফার্মার্স ব্যাংক যেটা বর্তমানে পদ্মা ব্যাংক, এই পদ্মা ব্যাংকে যখন অনুসন্ধান হয়, অনুসন্ধানকালীন সময়ে ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান বাবুল চিশতি সহ তার পরিবারের বিরুদ্ধে যে এলিগেশনগুলি আসছে সেগুলো পাওয়া গেছে, সেগুলো প্রমাণিত হয়েছে। মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে সেই ধরনের ক্রেডিবল এভিডেন্স পাওয়া যায়নি, সেজন্য ওনাকে আসামি করা হয়নি। তার মানে এটা না যে মহিউদ্দিন খান আলমগীরকে দুদক ছাড় দিয়েছে। তারপরে এই বাবুল চিশতির মামলায় 159 কোটি টাকার মামলায় ওনার সাজা হয়েছে 10 বছর কি 12 বছর। ওনার ছেলের সাজা হয়েছে, রাশেদুল হক চিশতি, ওনার স্ত্রীর সাজা হয়েছে, মেয়ের সাজা হয়েছে, আরো 4টা কি 6টা মামলা বিচারাধীন। এইটা গেল ফার্মার্স ব্যাংক। আমি প্রশ্ন করতে পারি, জনাব মহিউদ্দিন খান আলমগীর যেহেতু আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের, সেই জন্য কি উনারটা পাওয়া যায় নাই, নাকি মানে পাওয়াই যায় না? কারণ একই ধরনের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্যাংক গঠন করা 6 মাসের মধ্যে সেই ব্যাংক থেকে যেসব লোন দেওয়া হয়েছে, সেই ব্যাংক যে কারণে বিপদে পড়েছে, তার সাথে অনেক ক্ষেত্রেই আমরা জনাব মহিউদ্দিন খান আলমগীরের নাম শুনছিলাম। কি কারণে জনাব মহিউদ্দিন খান আলমগীরের এটাতে পাওয়া গেল না? মানে এটা কি মানে আপনি একজন আইনজীবী হিসাবে, একজন মানে বাংলাদেশের আইনের অনেক রেকর্ডার হিসাবে আপনি কি মনে করেন যে এখানে আসলে ফেয়ার প্লে করা হয়েছে, নাকি ব্যারিস্টার মাহমুদ্দিন খোকনের অভিযোগই সত্য যে আপনারা আসলে
মানে মানে এক ধরনের না, ওয়াশিং দেখুন, মেশিনের মতো কাজ করছে? না না, প্রশ্নই আসে না। দেখুন, আওয়ামী লীগ কে বিএনপি, কে গভর্নর না, সেগুলো দেখার বিষয় দুর্নীতি দমন কমিশনের না। হ্যাঁ, কাজেই এখানে যেটা করা হয়েছে তথ্য উপাত্তের ভিত্তিতে দেখেন। আপনি নিজে ওয়েবসাইট থেকে যখন এতগুলো নথি বের করেছেন, আপনি ফার্মার্স ব্যাংকের নথিগুলো বাইর করেন, ওখানে দেখলেই তো পেয়ে যাবেন। আপনি নিজেই তো আমাকে দেখালেন যে আমি 90% উদ্বোধন আমি কোথায় পাবো? আচ্ছা যাই হোক, আমরা আরেকটা জবাব দিয়ে আমরা ব্যারিস্টার মাহমুদুল খোকনের কথা শুনতে চাই। আব্দুল হাই বাচ্চু ফাইন। দেখুন, আব্দুল হাই বাচ্চুর নাম এফআইআর ছিল না। ইনভেস্টিগেশনে যখন চলে আসলো, আব্দুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ডেজ টুগেদার, সমস্ত অফিসিয়ালদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং দুর্নীতি দমন কমিশনের ইতিহাসে একটা ব্যাংকিং ফ্রডে 2400 উইটনেস এক্সামিন করা হয়েছে ডিউরিং ইনভেস্টিগেশন। আমরা হাইকোর্টে এফিডেভিট দিয়ে বলেছি 2400 জন সাক্ষীকে ইনভেস্টিগেশন টিম তাদের উইটনেস রেকর্ড করেছে। দিস ইজ নট করছেন না কেন? সেটাই ইস্যু। না, এই যে গল্প বললাম স্যার, এই খোকন স্যার, এই আপনি গ্রেফতার করছেন না কেন? সেটাই ইস্যু। না, আমি আপনার সামনে তো কথা বল, আপনার সময় আমি কোনো না আপনি শেষ করেন। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনি শেষ করেন যে আপনি বলছিলেন যে যখন আদালতে চার্জশিট দেয়, আমরা তখন চার্জশিটের মধ্যে স্পেসিফিক ভাবে বলে দেওয়া আছে কারা কারা পলাতক এবং কারা কারা জামিনে আছে। এবং পলাতকের খাতায় সেখানে আব্দুল হাই বাচ্চু 1 নম্বরে আছে। এবং আদালতের কাছে ওয়ারেন্ট ইস্যুর আবেদন করা হয়েছে। বিষয়টি পুরো এখন আদালতের এখতিয়ারে এবং ম্যাক্সিমাম মামলায় আমলে নেওয়া হয়ে গেছে। সম্ভবত দুটো মামলা আমলে নেওয়া হয়নি। আপনি আইনজীবী হিসাবে কি আপনি জানেন যে কিভাবে এই রকম একটা পরিবেশে, যেখানে যার বিরুদ্ধে মামলা হচ্ছিল, তদন্ত হচ্ছিল, তিনি পলাতক হইতে পারলেন? আপনারা কি তাকে পলাতক হইতে সহযোগিতা করেছেন? না, এটা কি সম্ভব? আপনার প্রশ্নটা কি এটা বাস্তবে সম্ভব? দুর্নীতি দমন কমিশন জানি না সম্ভব কিনা। কাউকে পলাতক হতে দুর্নীতি দমন কমিশন অবশ্যই সম্ভব না। আচ্ছা, অবশ্যই সম্ভব না। ঠিক আছে আমি বুঝাচ্ছেন অসম্ভব, অসম্ভব, কোনো সহযোগিতা করা সম্ভব না।